সাংবিধানিক সময়সীমা মেনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পথে দেশ। নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক আজ। শূন্য পদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আওয়ামী লীগের আমলে নির্বাচন পরিচালনাকারী ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে কার্যকর হলো সিদ্ধান্ত। গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন। এলএনজি টার্মিনালে ত্রুটি মেরামতে চলছে জোর কাজ। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নতির আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রী। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও কাটেনি সংকট। প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি পূরণ না হলে আবারও রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। নতুন প্রজন্মের হাত ধরেই গড়বে সুন্দর বাংলাদেশ। শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। তরুণদের নেতৃত্বে এগোবে আগামীর বাংলাদেশ। স্বাগত প্রাইম টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুল গাজী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হবে। এরপরই রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী সরকারি গেজেটের তফসিল ঘোষণার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ২৪ জুলাই অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংসদের শব্দযন্ত্রের বিভ্রাটের পর জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে নতুন সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে গণপূর্ত অধিদপ্তর। এদিকে সচিবালয়ে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন সভায়ও যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে মাঠ পর্যায়ে কর্মসূচির বাস্তবায়ন এবং পরবর্তী কৌশল নিয়ে আলোচনা হয়। পরে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় তিনি গণমাধ্যমের প্রতি সরকারের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরতে সহযোগিতা কামনা করেন। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় আওতায় চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে। বর্তমানে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা চাকরির ২৫ বছর পূর্ণ হলে সরকার জনস্বার্থে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাধ্যতামূলক অবসরে যাওয়া এসব কর্মকর্তা প্রচলিত বিধি অনুযায়ী অবসর সংক্রান্ত সব ধরনের সুবিধা পাবেন। আগামী সপ্তাহের মধ্যে গ্যাসের সংকট কাটতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি জানান, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি সারাতে বিদেশি বিশেষজ্ঞ দল কাজ করছে। এদিকে গ্যাস সংকটে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পর্যাপ্ত গ্যাস না পেয়ে চালকদের। একই সঙ্গে আবাসিক এলাকাতেও ব্যাহত হচ্ছে রান্নার কাজ। অনেক পরিবার বাধ্য হচ্ছে বৈদ্যুতিক চুলা বা এলপিজির উপর নির্ভর করতে। এ পরিস্থিতিতে ৩০ জুলাইয়ের সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করলেও দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক সমিতি। বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। তবে এলএনজি টার্মিনালে ত্রুটির পর সরবরাহ নেমে এসেছে ২১৫ কোটি ঘনফুটের নিচে। আজও দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,
কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সারা দেশে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের শিক্ষার্থীদের আন্দোলন থামলেও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও কর্মীদের আটক, গ্রেপ্তারে কিংবা হয়রানি অভিযোগ তুলে ফের কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির নেতাদের দাবি, মঙ্গলবারের মধ্যে সরকারকে আন্দোলনের শর্ত পূরণের লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। একই সঙ্গে আটক সবাইকে মুক্তি না দিলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে তারা। সিজেপির অভিযোগ, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে এখনও আন্দোলনকারীদের বিরুদ্ধে ধরপাকড় চলছে। যদিও দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সরকারের বড় রাজনৈতিক ছাড় হলেও আন্দোলনে ভবিষ্যৎ নির্ভর করবে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং আটক শিক্ষার্থীদের মুক্তির উপর। দখলকৃত পশ্চিম তীরে আবারও উত্তেজনা ছড়িয়েছে। নাবলুসের কুসরা শহরে পরপর দুটি মসজিদে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গভীর রাতে মুখোশধারীরা মসজিদে প্রবেশপথে বিস্ফোরণ ঘটিয়ে দেয়ালে স্প্রে করে লেখে ইহুদিদের প্রতিশোধ। এরই মধ্যে ২ ইসরায়েলি সেনা নিহতের ঘটনার পর পশ্চিম তীর জুড়ে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুস, তুলকারেম ও হেব্রুনে বাড়ি বাড়ি তল্লাশি, ভাঙচুর ও আটক অভিযান চালানো হচ্ছে। ফিলিস্তিনি সূত্রের দাবি, ২ দিনে ১২০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। হাসপাতালেও তল্লাশি চালিয়ে স্বাস্থ্যকর্মী ও রোগীদের জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে। পশ্চিম তীরে চলমান অভিযান বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এবারে খেলার খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন প্রজন্মেই গড়বে আগামী দিনের সুন্দর বাংলাদেশ। রাজধানী আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে তিনি শিশু কিশোরদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান। বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিভা বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি গাছ লাগানো, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং পশু পাখির প্রতি যত্নশীল হওয়ারও আহ্বান জানান। এর আগে স্টেডিয়ামে গ্যালারিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রায় ২ দশক বন্ধ থাকার পর ২০২৫ সালে পুনরায় চালু হওয়া নতুন করির সঙ্গে বর্তমান সরকার স্পোর্টস ইভেন্টও যুক্ত করেছে। প্রতি বছর চেষ্টা করবে, তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। এই ছিল প্রাইম টিভির সকালের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।